স্বাধীনতার 53 বছর 54 বছর পার হয়ে যাওয়ার পরেও এখনো যে কুপ্রথাটা রয়েছে সেই প্রথা বিপক্ষে আমরা একটি যৌক্তিক সংস্কার চেয়েছিলাম, যেটা রাষ্ট্রের প্রয়োজন ছিল। যারা রাষ্ট্রের নীতি নির্ধারক তারা এটা যৌক্তিক সংস্কার করবে। আমাদের দাবি চাইতে হবে কিসের জন্য? কে রংপুরে যিনি শহীদ হয়েছেন আমি তার কথাই বলছি। নিম্নবিত্ত একটি পরিবারের আমার এই ভাই, ওনার তো এই ফিটনেস নাই যে উনি প্রশ্ন ফাঁস হবে, সেই প্রশ্ন ফাঁস টাকা দিয়ে কিনে চাকরিতে জয়েন করবে। ওনার কোটা নাই, কোটা সুবিধা উনি ব্যবহার করতে পারছেন না। ওনার আছে মেধা, উনি সেই মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগের সুযোগটা চেয়েছেন। এখন আমি এই সুযোগ চাইলে, আমরা এই সুযোগ চাইলে যে রাষ্ট্র আমাদের উপরে গুলি চালায়, চালাক। যৌক্তিক আন্দোলনে যুক্ত হয়ে সাধারণ শিক্ষার্থীরা তাদের জীবন উৎসর্গ করা ইতিহাস এদেশে আসলে নতুন নয়। আমরা 52-র ইতিহাস পড়েছি, 69-এর গণ অভ্যুত্থানের ইতিহাস পড়েছি। আমার বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা 1971-এর ইতিহাস আমরা পড়েছি। আমরা 1990 স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইতিহাস পড়েছি এবং প্রতিটি যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের আত্মত্যাগ এদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরেই লেখা থাকবে। আমরা একটি যৌক্তিক দাবিতে আমরা রাজপথে এসেছিলাম। 2018-তেও আমরা যৌক্তিক দাবিতে আমরা রাজপথে এসেছি। আমরা যৌক্তিক দাবি নিয়ে আমরা কোটা সংস্কার চেয়েছিলাম। স্বাধীনতার 53 বছর 54 বছর পার হয়ে যাওয়ার পরেও এখনো যে কুপ্রথাটা রয়েছে সেই প্রথা বিপক্ষে আমরা একটি যৌক্তিক সংস্কার চেয়েছিলাম, যেটা রাষ্ট্রের প্রয়োজন ছিল। যারা রাষ্ট্রের নীতি নির্ধারক তারা এটা যৌক্তিক সংস্কার করবে। আমাদের দাবি চাইতে হবে কিসের জন্য? আমরা আসলে আমাদের আন্দোলন করে কেন এই দাবি আদায় করে নিতে হবে? 18-তে আমরা সংস্কার চাইলাম, ওনারা আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বাতিল করে দিলেন। প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে পুরা কোটাটাই বাতিল করে দিলেন। তৃতীয় চতুর্থ শ্রেণীতে যে কোটা পদ্ধতি রয়েছে সেটা থেকে গেল অমীমাংসিত অবস্থায়। 2024-এ এসে আমাদেরকে আবার সেই কোটা পদ্ধতি সংস্কারের জন্য আবার রাজপথে আসতে হয়েছে। আমরা প্রথম থেকে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমাদের এই দাবিগুলো জানিয়ে এসেছি। সরকারের কাছে আমাদের যে নির্বাহী বিভাগের কাছে আমাদের চাওয়া ছিল যে আমরা যেন একটি যৌক্তিক সংস্কার এই কোটা পদ্ধতিতে পাই। দেখুন, আজকে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে আমাদের যে ভাইটি শহীদ হয়েছেন ওনাকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। খুব স্বল্প দূরত্বে ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, আমার আমরা কথা বলতে পারছি না, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। যে আমরা তো একটা যৌক্তিক সংস্কার চেয়েছিলাম কোটা পদ্ধতি, রাষ্ট্রের কাছে আমাদের তো আর কোনো কিছু চাওয়া ছিল না। এক দফা দাবিতে আমরা আন্দোলন করেছি। সেখানে এই আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে আমার পিতার কষ্টার্জিত ঘামের পয়সায় যে মরণাস্ত্র কেনা হয়েছে এই রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, সেই অস্ত্র দিয়ে আমার ভাইয়ের বুকে গুলি চালানো হচ্ছে যে যৌক্তিক দাবিতে রাজপথে আসে। এবং যিনি মারা গিয়েছেন ওনার একটু একাডেমিক কোয়ালিফিকেশনটা বলি। উনি পঞ্চম শ্রেণীতে মেধা বৃত্তি পেয়েছেন এবং এ ক্লাস পাওয়া স্টুডেন্ট। ক্লাস 8-ও একই রকম এসএসসিতে। উনি ইন্টারমিডিয়েটও ভালো ফলাফল করেছেন, এ প্লাস পাওয়া একজন স্টুডেন্ট। নিম্ন বিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। এখন এই ভাইটি কেন আন্দোলনে এসেছে? উনি যখন চাকরি করতে যাচ্ছেন, চাকরির আবেদন করতে যাচ্ছেন, উনি দেখছেন উনি যদি চতুর্থ শ্রেণীর চাকরিও করতে যান, এমন মেধাবী একজন শিক্ষার্থী, দেখা যাচ্ছে সেখানে 82% কোটা। দ্বিতীয় শ্রেণীর চাকরি করতে গেলে উনি দেখছেন যে এখানে কোটায় নিয়োগ হচ্ছে 96%। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ হচ্ছে সেখানে 96% কোটায়। বিসিএস নিয়োগ
আপনার ইন্টারনেটে সমস্যা করছে রহমতুল্লাহ। সর্বনাশটি করা হচ্ছে বিষয়টি এমন নয়। এই কোটার পাশাপাশি প্রশ্ন ফাঁস করা হচ্ছে, সেটাও পিএসসি কর্মকর্তাদের মাধ্যমে। তারা প্রশ্ন ফাঁস করছে। তাহলে একজন কৃষকের সন্তান যিনি আজকে রংপুরে যিনি শহীদ হয়েছেন, তা আমি তার কথাই বলছি, নিম্নবিত্ত একটি পরিবারের আমার এই ভাই, ওনার তো এই ফিটনেস নাই যে উনি প্রশ্ন ফাঁস হবে, সেই প্রশ্ন ফাঁস টাকা দিয়ে কিনে চাকরিতে জয়েন করবে। ওনার কোটা নাই, কোটা সুবিধা উনি ব্যবহার করতে পারছেন না। ওনার আছে মেধা, উনি সেই মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগের সুযোগটা চেয়েছেন। এখন আমি এই সুযোগ চাইলে, আমরা এই সুযোগ চাইলে যে রাষ্ট্র আমাদের উপরে গুলি চালায়, চালাক, আমরা তো বুক পেতে দিচ্ছি। আমরা এই যৌক্তিক সংস্কার, আমাদের এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ।